প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদের সামনে তুলে ধরব ম্যাপ পয়েন্টিংয়ে তোমরা যে স্থানগুলিকে তুলে ধরো, সেই স্থানগুলি তুলে ধরার পরও তোমরা নাম্বার পাও না কেন। কারণ তোমরা যে জায়গাটিকে দেখানো উচিত ঠিক তার আশেপাশের কোনো একটি জায়গাকে দেখাও, সঠিক সেই জায়গাটিকে মনে রাখতে পারো না, যার ফলে তোমরা নাম্বার পাও না। আজ এখানে তুলে ধরবো ঠিক কোন অ্যাঙ্গেল থেকে বিচার করলে প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিংই ঠিকঠাক হবে, সেটিকে আমরা তুলে ধরবো। যেমন এখানে পর্বত ও পর্বতশৃঙ্গের মধ্যে প্রথমেই চলে আসি সাতপুরা পর্বত। যদি সাতপুরা পর্বতের কথা বিচার করি তাহলে এর সাথে একটি পর্বতের নাম উঠে আসে, সেটি হচ্ছে বিন্ধ্য পর্বত। তো বিন্ধ্য পর্বতের লোকেশন কোথায়? ভারতের এই যে খাঁজটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাঁজ বরাবর সোজাসুজি একটু গ্যাপ দিয়ে যে পর্বতটা আঁকবো সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। তা থেকে সামান্য নিচে যদি আঁকা যায় একটু যে পর্বতটা আঁকবো সেটা হচ্ছে সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত আঁকা কতটা সহজ হলো, যে বিন্ধ্য পর্বতকে যদি খেয়াল রাখি যে এই খাঁজ থেকে সোজাসুজি ডান দিকে যাচ্ছে, তার ঠিক সামান্য নিচেই হচ্ছে সাতপুরা পর্বত। এটা হচ্ছে ব্যাপার। এরপর চলে আসি আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত কোথায় না, আরাবল্লী পর্বত এই যে খাঁজটা দেখছো, এই খাঁজটা থেকে তোমার কী হবে না, এই খাঁজটা থেকে একটু সরে আসবো, এই পয়েন্টটা নেব, এই পয়েন্ট থেকে একদম ওপর দিকে এতটা তুলব, বেশি দূর নয়, যে এই যে পয়েন্টটা আছে এই 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 বরাবর একটুখানি লাইনটা ভাববো, দিবি, ব্যাস এই জায়গা পর্যন্ত টানবো। তো সেক্ষেত্রে এই যে পর্বতটা আঁকলাম এটা হচ্ছে আরাবল্লী পর্বত। তো আমাদের হয়ে গেল বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, আরাবল্লী পর্বত। এইবার চলে আসি পূর্বঘাট পর্বত। পূর্বঘাট পর্বত কোন জায়গায় আঁকবো? না, পূর্বঘাট পর্বত আঁকার জন্য ভারতের পূর্ব উপকূল অর্থাৎ এই জায়গা থেকে যাত্রা শুরু করবো, তিনটে দাগ টানবো, একটা, দুটো আর তিনটে, ব্যাস। এই যে তিনটে দাগ টানলাম, এই তিনটেকেই দেখা হচ্ছে কি না পূর্বঘাট পর্বতের উদাহরণ, জায়গা, প্লেস। এইবার চলে আসি কেটু শৃঙ্গ, মানে কেটু হচ্ছে গডউইন অস্টিন, যেটি কারাকোরাম পর্বতে অবস্থিত। সেটি কোথায়? আগে কারাকোরাম পর্বত দেখতে হবে। ভারতের যে এই যে মাথায়, একদম মাথার কাছে যদি একটি লাইনটা নিয়ে এইভাবে মাথাটা ঠেকিয়ে, এটা হচ্ছে কারাকোরাম পর্বত। এই পর্বতে ভারতের যে বর্ডারের সাথে যে জায়গাটায় পর্বতটি টাচ করলো, সেই জায়গাটিতে যদি একটু ত্রিভুজ আঁকা যায়, আমার আঁকাটা একটু ডাউনে হচ্ছে, একদম ওই জায়গা বরাবর, আমি তবু পরিষ্কার করে করার চেষ্টা করছি। তো এই জায়গা বরাবর যদি আঁকা যায়, এটি হচ্ছে কেটু। তাহলে কেটু আঁকতে গেলে কারাকোরামটাকে ভাবতে হবে কোথায় রয়েছে, কারাকোরাম পর্বত রয়েছে। আর ভারতের এই খাঁজটা আর এই খাঁজটা যদি জয়েন করে দিই, এইটা যে পর্বত সেটাকে জাস্কার পর্বত আঁকছি। কেন না এই জাস্কার পর্বত বলছি, কারণ জাস্কার পর্বতের ঠিক এই জায়গাটায় রয়েছে প্যাংগং হ্রদ, আর জাস্কার পর্বতের ঠিক নিচে এই জায়গা আর এই জায়গাতে রয়েছে ডাল আর উলার লেক। এইটা মনে রাখবে যে প্যাংগং হ্রদ যে রয়েছে জাস্কার পর্বতের ঠিক ওপরে, আর ডাল আর উলার রয়েছে জাস্কার পর্বতের ঠিক নিচে। জাস্কার পর্বতের রাউন্ডিংটা এই জায়গা থেকে যাবে, হ্যাঁ এইরকমভাবে আসছে। যদি আমরা এইভাবে ভাবি, যদি একটু রাউন্ডটাকে চেঞ্জ করি, এই জায়গায় গিয়ে ঠেকছে আর একটু উপর করে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে এই দুটো নিচের দিকে যেটা তৈরি হলো, এই জায়গাটা যেটা তৈরি হলো, এটা হচ্ছে এই দুটো হচ্ছে ডাল এবং উলার লেক। আর এই জায়গায় যেটা রইল জাস্কার পর্বতের ঠিক ওপরের পাটটাতে, যেটা লাদাখ মালভূমিতে অবস্থিত, সেটি হচ্ছে প্যাংগং। আর আরাবল্লী পর্বতের মানে হ্রদগুলো কেন বলছি একই সঙ্গে না, দরকার আছে যে লোকেশান যদি বুঝতে পারি তাহলে হ্রদগুলোকে কিন্তু সহজে করা যাবে। তো এটা একটা ব্যাপার। এরপর হচ্ছে নীলগিরি পর্বত যদি দেখি, নীলগিরি পর্বত যদি দেখি, সেটার ক্ষেত্রে ভারতের দক্ষিণ দিকে চলে যেতে হবে। না, দক্ষিণ দিকে গেলে কি হবে দেখো ভালো করে, এই যে ভারতের এই খাঁজটা রয়েছে, এই খাঁজটা হচ্ছে আমাদের ভীমনাথ কয়াল, ভারতের বৃহত্তম কয়াল। তাহলে এখানে আরেকটা পার্ট কিন্তু হয়ে গেল। দেখবে তোমরা, যদি আমি একটু কালারটা করে রাখি, ভীমনাথ কয়াল, তার মানে এই পার্টটা হচ্ছে এই জায়গাটাকে যদি আমরা নীল রং করে দিই, এই জায়গাটা হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল ভীমনাথ। তো ভীমনাথ বরাবর আমরা এইখানে যে পর্বতটা পাই অ্যাকচুয়ালি এইরকমভাবে, তো সেই পর্বতটার নাম হচ্ছে আনাই মালাই পর্বত।
ঠিক তার কিছুটা ওপরে যে পর্বতটা পাবো এই জায়গাটায়, এটা হচ্ছে নীলগিরি পর্বত। তাহলে দেখো ভীমনাথ কয়ালের সোজাসুজি যে জায়গাটা সেটা হচ্ছে আনাইমালাই, তার থেকে একটু ওপরে হচ্ছে নীলগিরি পর্বত। এবার যেটা আনাইমালাই পর্বত, সেই পর্বতে হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, যেটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। সেটা কোথায় না, আনাইমালাই পর্বতটা বাম দিকে যে জায়গাটা স্টার্ট হচ্ছে, অর্থাৎ এই জায়গাটা করে রয়েছে। এই জায়গাটায় যে পর্বত শৃঙ্গটি রয়েছে সেটি হচ্ছে আনাইমুদি পর্বত শৃঙ্গ। তাহলে বোঝার চেষ্টা করো কত সহজে আমরা এই জায়গাগুলোকে লোকেট করতে পারছি। তাহলে আমাদের দেখো 4টি হ্রদ হয়ে গেল, এর মধ্যে পর্বতগুলি প্রায় কমপ্লিট হয়ে গেল। আশা করছি পর্বত নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না যদি এটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। পাশে একটা ম্যাপ রাখবে, সেই ম্যাপের সাথে এই ম্যাপটাকে মিলিয়ে মিলিয়ে করার চেষ্টা করবে। এরপর চলে আসি, কয়েকটি হ্রদ রয়েছে আরও, সেগুলোকে কমপ্লিট করি। ভারতের পূর্ব দিকে যদি চলে যাই, একেবারে পূর্ব দিকের এই যে খাঁজটা দেখতে পাচ্ছি, এই খাঁজটা যে দেখতে পাচ্ছি, এই খাঁজটার ঠিক ওপরে, এই খাঁজটার ঠিক ওপরে যদি গোল করে দিই, যে জায়গাটা দাঁড়ায় সেটা হচ্ছে ভারতের লোকটাক হ্রদ। বোঝা গেল? যেটা মণিপুরে রয়েছে, লোকটাক হ্রদ রয়েছে এটা এখানে। এরপর চলে আসি চিল্কা। চিল্কা কোথায় না, চিল্কা সকলে জানি ভারতের খাঁজ, পূর্ব উপকূলের খাঁজগুলোকে, এই যে পূর্ব উপকূল রয়েছে, এই পূর্ব উপকূলের খাঁজগুলোকে একটু দেখবে। এই যে খাঁজটা, এই যে খাঁজটা রয়েছে, এই ভেতরে খাঁজটার ভিতরে শুধু নীল রং করবে যাতে বাইরে না যায়। এই জায়গাটা হচ্ছে চিল্কা। এই জায়গাটার নাম কি? চিল্কা। এরপর ভালো করে খেয়াল করো যে কোলেরু হ্রদ, যেটি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটি কোথায় রয়েছে না, সেটি রয়েছে প্রথমে কোলেরু হ্রদ যাওয়ার আগে দেখে নিই যে দুটি নদী, কীরকম নদী না, গোদাবরী নদী আর কৃষ্ণা নদী। এই যে মোহনাটা দেখতে পাচ্ছ, এইখানে একটা ত্রিভুজ আঁকি, এই যে এখানে আঁকছি, এখানে আঁকছি, এইটা হচ্ছে গোদাবরী নদীর মোহনা, আর এই ত্রিভুজটা যেটা আঁকছি এটা হচ্ছে কৃষ্ণা নদীর কৃষ্ণা নদীর মোহনা। তো গোদাবরী নদীকে যদি টানি এইভাবে যাচ্ছে মহারাষ্ট্রের কাছে, আর কৃষ্ণা নদীকে যদি টানি একটু ডাউন দিয়ে গিয়ে এই জায়গায় যাচ্ছে। তাহলে দেখো গোদাবরী নদীও আঁকা হয়ে গেল, কৃষ্ণা নদীও আঁকা হয়ে গেল। এদের মাঝখানের যে পাট, এই যে গোল পাটটা, এই জায়গা, এদের মাঝখানের যে জায়গাটি সেটি হচ্ছে কোলেরু হ্রদ। গোদাবরী নদী আর কৃষ্ণা নদীর ঠিক মাঝখানে অবস্থান করছে। তাহলে গোদাবরী নদীর মোহনাটা হচ্ছে যদি হয় এই ত্রিভুজের মতন জায়গাটা, আর কৃষ্ণা নদীর মোহনা হচ্ছে তার পাশের ত্রিভুজের জায়গাটা। এই দুটি যে ত্রিভুজ উঁচু মতন, মানে খোঁজ মতন বাইরের দিকে বেরিয়ে আছে, এদের ঠিক এই মাঝখানের পয়েন্টটাতে এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে কোলেরু হ্রদ। আশা করি তোমরা বুঝতে পারছো আমি ঠিক কোন জায়গাটাকে বোঝানোর চেষ্টা করছি, কিভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এইভাবে কোলেরু হ্রদ হয়ে গেল। আর এই তার নিচে কৃষ্ণা নদীর নিচেই হয় কাবেরী নদী। যদি কাবেরী নদীকে ম্যাপ পয়েন্টিং করি, এইটা হচ্ছে কাবেরী নদীর বদ্বীপ, এটা হচ্ছে কাবেরী নদীর বদ্বীপ। এই কাবেরী নদী এইভাবে গেছে, মানে নীলগিরি পর্বতের ঠিক ওপর দিয়ে, এটা কাবেরী নদী, কৃষ্ণা কাবেরী। এবার হচ্ছে কি, এই কৃষ্ণা নদী যে হলো আর কাবেরী নদী, এদের মাঝখানে যে এই খাঁজটা দেখতে পাচ্ছ, এই খাঁজটা হচ্ছে অ্যাকচুয়ালি পুলিকট হ্রদ। কোন জায়গা না, এটি হচ্ছে দেশের ভিতরে, এই ভেতরের খাঁজটা, এই পার্টটাকে দেখবে। যদি আমি একটু ভালো করে আঁকার চেষ্টা করি, এই জায়গাটা, এই খাঁজটাকে তোমরা কালার করবে। তো এই জায়গাটা হচ্ছে পুলিকট হ্রদ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি, ধরো সবুজ কালার ধরি, আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা মেঘালয়ের যে মণিপুরের যে বেস, এই বেসটা হচ্ছে লোকটাক হ্রদ। আচ্ছা, উড়িষ্যার কাছে এই যে খাঁজটা, এই খাঁজটার কাছে যে খাঁজটার ভিতরে যদি অঙ্কন করি সেটা হচ্ছে চিল্কা হ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদ। আচ্ছা, কৃষ্ণা নদী এবং গোদাবরী নদীর মাঝখানের এই পয়েন্টটাতে ছোট করে একটি যে গোল করা হচ্ছে সেটি হচ্ছে কোলেরু হ্রদ। আর কৃষ্ণা নদী এবং তোমার এটা কাবেরী নদী, এদের মাঝখানে যে এই খাঁজটা দেখতে পাচ্ছি, এই খাঁজটা হচ্ছে পুলিকট হ্রদ। পশ্চিম উপকূলে ভারতের দক্ষিণ দিকে একেবারে যে মেন খাঁজটা পড়ে রয়েছে, পরিষ্কার বোঝা যায় এই জায়গাটা হচ্ছে আমাদের বৃহত্তম কয়াল, ভীমনাথ কয়াল। আর ওপরে যে জাসকার পর্বত যেটা আঁকছি, সেই জাসকার পর্বতের ঠিক ওপরের পাটটাতে রয়েছে আমাদের প্যাংগং হ্রদ।
আর জাসকার পর্বতের ঠিক নিচের পাটটাতে দুটো পাশাপাশি রয়েছে, একটি হচ্ছে সম্বর আর একটি হচ্ছে উলার আর একটি হচ্ছে ডাল লেক। এই বাম দিকেরটা হচ্ছে উলার আর ডান দিকেরটা হচ্ছে ডাল, পাশাপাশি ফেলবে তাহলেই হবে। আর ডাল উলারের ঠিক পাশে আরেকটা বলি জায়গাটা, এই জায়গাটা করে একটুখানি যে এলাকা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কাশ্মীর উপত্যকা। তাহলে ডাল আর উলার লেক করার পরে যে জায়গাটা রয়ে যায় আর একটু সামান্য উপরের দিকে হবে, সামান্য, তো সেই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি কাশ্মীর উপত্যকা বা কাশ্মীর ভ্যালি নামে পরিচিত। তো এই হিসাবে যদি দেখি, আরেকটি নদী নর্মদা, যেটা আগের বছর পড়েছিল, আমরা জানি নর্মদা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাহলে এই যে বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বত, এদের মাঝখান দিয়ে যে জায়গাটা যাচ্ছে, নদীটা যাচ্ছে, সেটা হচ্ছে নর্মদা। তার আর সাতপুরার নিচে দিয়ে যে নদীটা যাচ্ছে সেটা হচ্ছে তাপ্তি। তো নর্মদা এসে গেছে, আমাদের অসুবিধা নেই। আমাদের ইম্পর্টেন্ট ভারতের অন্তর্বাহিনী নদী লুনি। তো আমরা যে জায়গাটায় আরাবল্লী পর্বত আঁকছি, তো তার ঠিক বাম দিকে একটি নদী এই জায়গা দিয়ে গিয়ে এই জায়গাটা যে জায়গা পর্যন্ত টানা হলো সেটা কি, এই জায়গাটা হচ্ছে কচ্ছের রান। যদি এইভাবে আঁকি, এই জায়গাটা হচ্ছে কচ্ছের রন। তো কচ্ছের রন তাহলে কোথায় না, গুজরাট যে রাজ্যটাই রয়েছে সেই রাজ্যের মাথার দিকে যে খাঁজটা, ভারতের পশ্চিম দিকে যে মাথার দিকে যে খাঁজটা রয়েছে পশ্চিমে, তো সেই খাঁজটার ওপরের পাটটাকে চাঁদের মতন করে দিলে সেই জায়গাটা হচ্ছে কচ্ছের রান। আর সেই কচ্ছের রানে নদী যে এসে পড়ছে সেটি হচ্ছে লুনি নদী, যেটি আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে রয়েছে। আরাবল্লী পর্বতের কোন দিকে? পশ্চিম দিকে। আর যে জায়গা থেকে উৎপত্তি লাভ করছে সেইখানে একটি হ্রদ রয়েছে, যেটি ভারতের লবণাক্ত হ্রদ, সম্বর হ্রদ। তো এই হ্রদটি হচ্ছে সম্বর হ্রদ। ব্যাস, তাহলে কতগুলো কি হয়ে গেল দেখো। তাহলে সম্বর হ্রদের লোকেশান পেয়ে গেলাম। সম্বর হ্রদ যেখানে আছে সেখানে, কোথা থেকে সম্বর হ্রদ আঁকবো না, ভারতের যদি এই প্রান্তটাকে যদি দেখি, ভারতের এই জায়গা থেকে রাইট সাইডে যদি 2 থেকে 1 সেমি, 2 সেমি, 2.5 সেন্টিমিটার, যদি এই প্রান্ত থেকে ভাবি, 2.5 সেন্টিমিটার যদি ডান দিকে যাই, যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা হচ্ছে সম্বর হ্রদ। সেখান থেকে নিচের দিকে টেনে গুজরাটের যে এই খাঁজটা, এই খাঁজ পর্যন্ত গিয়ে টেনে যে নদীটা আনবো সেটা হচ্ছে লুনি নদী। তো এইভাবে ম্যাপ পয়েন্টিং কিন্তু তৈরি করতে হবে। আশা করছি তোমাদের পর্বত, নদ নদী, হ্রদ এই বিষয়ে ধারণা কমপ্লিট হয়েছে। এরপরে বাকিগুলোকেও দেখানোর চেষ্টা করব কিভাবে আঁকতে হয়। তোমরা এইটাকে তোমাদের নিজেদের খাতায় ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখে যে কোন জায়গাটা কোন অ্যাঙ্গেল থেকে বলছি, তাহলে কখনোই নাম্বার কাটা যাবে না। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে এই চিহ্নগুলোকে দেখাবে কী করে। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যখনই তোমরা পর্বত আঁকবে সেক্ষেত্রে তোমরা যে কালারটা ইউজ করবে সেটা হচ্ছে ব্রাউন কালার ইউজ করার চেষ্টা করবে, বা পেন্সিলেও যদি ইউজ করো, কোনো কালার ইউজ করতে হবে না, পেন্সিলই ইউজ করো, তাতেও পুরো নাম্বার রয়েছে। আমি পেন্সিল ইউজ করেই দেখাচ্ছি। সেক্ষেত্রে তোমরা যে পর্বতটা আঁকলে সেটাকে তোমরা চিহ্ন এইরকম দিয়ে কী করলে, এরকম একটুখানি নর্মাল একটা চিহ্ন, যে কোনো পর্বত একই রকমের দেখাবে, এটা নিয়ম। নদ নদীর ক্ষেত্রে কী করলে, নদ নদীর ক্ষেত্রে যেরকম এখানে দেখিয়েছি ওরকমই করার পরে কী করলে, সেক্ষেত্রে নদী আঁকলে এরকম হয়ে কী করলো না, নদীটা কোন দিকে যাচ্ছে তার একটা তীর দেওয়ার চেষ্টা করবে, যে নদীটা কোন দিকে যাচ্ছে। অনেক সময় এর উপরে নাম্বারটা ডিপেন্ড করে। আর হ্রদগুলো যেগুলো হচ্ছে সেগুলোকে গোল করবে, একদম পরিষ্কারভাবে গোল করবে। আর যে এলাকা ধরো যে খাঁজটায় রয়েছে সেই খাঁজটাকে একটু ভালো করে রং করে দেবে, খুব বাড়িয়ে দেবে না, যেটা সমুদ্র থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে সমুদ্রের দিকে, এরকমটি করবে না। তো এই হচ্ছে পর্বত, নদ নদী আর হচ্ছে হ্রদের সাংকেতিক চিহ্ন এরকম হবে। আর পর্বতের মধ্যে যদি পর্বত শৃঙ্গ দেখানোর দরকার পড়ে, তাহলে কিন্তু এই ত্রিভুজ এঁকে কিন্তু তোমরা সেইটাকে দেখাবে, যে সেই পর্বতের ঠিক মাঝ বরাবর ত্রিভুজটাকে, মাঝ বরাবর বলতে মানে লাইন বরাবর ত্রিভুজটাকে আঁকবে। এখানে একটু আঁকাটা একটু ডাউনে হলো, ড্রয়িংয়ের ক্ষেত্রে ল্যাপটপে কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে, তো এখানে সেই জন্য একটু ডাউন হয়ে গেল। তোমরা কিন্তু একদম এইভাবেই করার চেষ্টা করবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।